পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে একটি ছোট্ট স্টেশন, নাম বেগুনকোদর। এই স্টেশনটিকে ঘিরে কত রকমেরই না ভয়াবহ ঘটনার কথা শুনতে পাওয়া যায়। আমাদের আজকের গল্পের প্লট গড়ে উঠেছে এই স্টেশনটিকেই কেন্দ্র করে। তবে হ্যাঁ, আমাদের আজকের গল্প নিছকই লেখিকার মন গড়া একটা কাল্পনিক কাহিনী। বাস্তবে কোথাও এই গল্পের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। যদি গল্পের কোনো অংশ বাস্তবে কখনো কোনোভাবে মিলে যায়, তাহলে সেটা নিতান্তই কাকতালীয়। তাহলে চলুন, বেশি সময় নেব না, সরাসরি শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে ভয়ের গল্প বাদলা রাতে বেগুনকোদরে। গল্প পাঠ এবং সকল পুরুষ চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি সুদর্শন। নারী চরিত্রের ভূমিকায় থাকছে সুপমা। পোস্টার ডিজাইন বাই চিত্রায়ন। শুরু হচ্ছে আজকের গল্প বাদলা রাতে বেগুনকোদরে। শীত বিদায় নিয়েছে কিছুদিন আগেই। বিকেলের দিকে আজকাল আকাশ কালো করে প্রায় ঝড় বৃষ্টি নামে। আজও তার ব্যতিক্রম হলো না। বিকেল 4:30 বাজতে না বাজতেই প্রচণ্ড ধুলোর ঝড় শুরু হলো। কর কর করাত করে বাজ পড়ার শব্দে কেঁপে উঠল বিস্তীর্ণ চরাচর। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আজ শনিবার, তাই পল্টু, আমি আর ন্যাপলা তিনজনে মিলে সেই বিকেল 4টে থেকে পাড়ার যোগমায়া ক্লাবে এসে বসে আছি। গাঁয়ের জোয়ান মদ্য ছেলেরা রোজই এখানে তাস পিটোতে আসে, আর আমরা কজন উঠতি বয়সীর ছেলে পেলে প্রতি শনিবার নিয়ম করে ক্লাবে আসি, কারণ বিপিন খুঁড়োর গল্প শুনতে হবে তো। গাঁয়ের মাতব্বর বিপিন মুখুজ্জে আমাদের পাড়ার যোগমায়া ক্লাবের সেক্রেটারি। প্রতি শনিবার নিয়ম করে উনি ক্লাবে আসেন, আর ওনার গল্পের ঝুলি থেকে একটা করে গল্প বের করে আমাদের সকলকে উপহার দেন। তখন তাস পিটানো ছেড়ে বড়রাও সেই আসরে যোগদান করেন। শনিবারটা এলে খুড়োর যেন নিজেরও ঘরে মন টেকে না। তাই হাজার বৃষ্টির পরেও জলকাদা ডিঙিয়ে কাঁধে একটা গামছা নিয়ে বিপিন খুড়ো এসে হাজির হলেন। পাশেই কুয়োতলা। পা ধুয়ে ভিতরে এসে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে বললেন, আই পটলা, প্রবীণের দোকান থেকে মুড়ি তেলে ভাজা আর আদা চা বানিয়ে নিয়ে আয় দেখিনি। এই বর্ষায় গা মাথা ভিজিয়ে এলুম। চা না খেলে আমার গলা দিয়ে গল্পের গও বেরোবে না, এই কিন্তু বলে দিলুম। পটলা সঙ্গে সঙ্গে গোবিন্দার দোকানে চলে গেল। আমি বললাম, খুড়ো, আজ আর অন্য কোনো গল্প শুনবো না, আজ আমাদের একটা ভূতের গল্প বলতেই হবে। বিপিন খুড়ো যেন প্রস্তুত হয়েই এসেছিলেন। বললেন, আরে হ্যাঁ রে, ভূতের গল্পই বলবো, তবে সেটা কোনো গল্প কথা নয় কো। আজ তোদের একেরে একটা সত্যিকারের ঘটনা গপ্পর মতন করে শোনাবো, বুঝলি? পল্টু বলল, গল্প হলেও সত্যির মতন? আরে অনেকটাই সেই রকমই বটে। এর মধ্যে পটলা সকলের জন্য চা, চপ, মুড়ি ইত্যাদি নিয়ে হাজির হলো। আমরা সবাই শালপাতার চ্যাঙাড়ি হাতে খুড়োকে ঘিরে গোল হয়ে বসলাম। চপ মুড়ি খেতে খেতে বৃষ্টির দিনে ভূতের গল্প শোনার মজাটাই আলাদা। বিপিন খুড়ো চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক শব্দ করে বললেন, আদা চাটা বেড়ে বানিয়েছে গোবিন্দ। তারপর একগাল মুড়ি মুখে পুড়ে চপে কামড় দিয়ে বললেন, আচ্ছা, তোরা কেউ বেগুনকোদর স্টেশনের নাম শুনেছিস? আমরা প্রায় সকলেই মাথা নেড়ে না বললাম। শুধু পটলা বলল, আমি শুনেছি গো খুড়ো, ওটা তো একটা ভুতুরে স্টেশন গো। শুনেছি ওখানে নাকি কোনো ট্রেন দাঁড়ায় না, সন্ধে হলেই ভূতের আড্ডা বসে। আমি তো শুনে অবাক। পটলা বলে কি, ভুতুরে স্টেশন? সে আবার কি? খুড়ো বললেন, ঠিকই শুনেছিস, তবে স্টেশনটাকে ঘিরে নানান জনের নানান গপ্প বলে। তবে কিছু তো একটা আছে, যা রটে তার কিছু তো বটেই। সেটা ভেবেই একবার বেগুনকোদরে হানা দিয়েছিলুম, বুঝলি? তখন আমার জোয়ান বয়স,
সব কিছুকে নিজের চোখে দেখার জানার একটা অদম্য কৌতূহল ছিল। তাই একদিন ঝোলা নিয়ে বেরিয়ে পড়লুম পুরুলিয়ার উদ্দেশ্যে। ট্রেন থেকে যখন নামলুম তখন বিকেল 5টা বেজে গেছে। সেও এক ঝড় বাদলের সময় ছিল। আমি বেগুনকুদরে নামতেই আজকের মতোই ঝোড়ো হাওয়া দিয়ে বজ্রপাতের সাথে জোর বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াহুড়োর সঙ্গে ছাতা নিতে ভুলে গিয়েছিলুম, কি আর করি। তাই স্টেশনে বসেই বৃষ্টি থামার জন্য অপেক্ষা করে রইলুম। চারদিকে তাকিয়ে দেখলুম সব ঝকঝক তকতক করছে। পাকা স্টেশন বাড়ি, রেল কোয়ার্টার, টিকিট ঘর সব নতুন করে রং করা হয়েছে। বসার জায়গাখানাও বেশ সুন্দর। তাছাড়া বহু বছর বন্ধ থাকার পর এখানে আজকাল ট্রেন থামার সব রকম ব্যবস্থা করা হয়েছে। তবু একখানা ব্যাপার দেখে আমি বড়ই আশ্চর্য হয়ে গেলুম রে। একে তো বেগুনকুদর স্টেশনে তেমন একটা লোক নামেনি, হাতে গোনা কয়েকজন মাত্র নেমেছিল শুধু। তাদের সকলকে দেখলুম ওই বৃষ্টি মাথায় করেই যে যার গন্তব্যের দিকে ছুটতে শুরু করেছে। আমি ভেবে পেলুম না ওদের এত তাড়া কিসে। বসার জায়গা থাকতেও এখানে না বসে অমন করে ছুটে পালাচ্ছে কি করতে। এমন একটা ভাব করছে যেন বা পেঁচোই পেয়েছে। মানুষের যত আজগুবি ধারণা, কে কি বলেছে, কোন যুগে কি ঘটেছে না ঘটেছে তার কোনো ঠিক নেই। এরা শুধু শুধু ভয় পেয়ে নিজেদের কাম কাজ বন্ধ করে ঘরের দিকে ছুটছে যত সব। এসব দেখে আমার ভারী রাগ হলো, বুঝলি। বৃষ্টি হলেও তখনও আকাশে দিব্যি দিনের আলো ফটফট করছিল। সন্ধে নামলে না হয় একটা কথা ছিল, তবু মানুষের মনে এত ভয় যে এভাবে ছুটে পালাতে হবে। তারপর ভাবলুম, যাগে কি আর করা যাবে, আমার তো ছুটে পালালে চলবে না, এখানেই বসে অপেক্ষা করতে হবে। এখানকার কিছুই তো চিনি নে। বৃষ্টি থামলে না হয় স্টেশন মাস্টারের ঘরে একটিবার যাবক্ষণ, ওখান থেকে নিশ্চয়ই কিছু একটা খবর পাওয়া যাবে। মাথাখানা গোঁজার মতন একখানা ঠাই তো চাই, সে কথা ভেবেই অপেক্ষা করে রইলুম আর কি। হঠাৎ একটা চাষাভুষো গোছের লোক টোকা মাথায় দিয়ে কোত্থেকে যেন এসে আমার পাশে বসল। লোকটার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছিল সে বেগুনকুদরের আশেপাশেই কোথাও থাকে। হয়তো চাষের জমি থেকে বেরার সময় বৃষ্টিতে আটকা পড়ে এখানে এসেছে। আমার এতে ভালোই হলো। ভাবলুম সে যাই হোক গে, একটা কথা বলা সঙ্গী তো পাওয়া গেছে বটে। সে কথা ভাবতে ভাবতে দেখলুম লোকটা আমার দিকে হাঁ করে চেয়ে আছে। আমিও সেই সুযোগে জিজ্ঞেস করলুম, ভায়া তুমি কি বেগুনকুদরেই থাকো? এগে কর্তা, মুই পাশের গ্রামেই থাকি। রোজ খেতে কাম কাজ করে স্টেশনের লাইন পেরোয় ঘরে ফিরি। তা বাবু, আপনারে তো আগে কখনো এখানে দেখিনি। আপনি নতুন লোকে এসেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ ভায়া, নতুন এসেছি, এই মাত্র ট্রেন থেকে নেমেছি। লোকটা আমার হাত ঘড়িটা দেখিয়ে বলল, কথা ঘড়িতে কয়টা বাজে কদিনই? আমি ঘড়ি দেখে বললুম, এখন 5টা 50 হয়েছে। লোকটা কি যেন একটা হিসেব করে বললেন, বাবু এখন কথা কই, মন দিয়া শোনেন। এ জায়গাটা মোটেও ভালো না। সন্ধি হয়ে আসতেছে, এখনই ট্রেনটা আসবে। ওটাই আজকের শেষ ট্রেন, বুঝলেন। এরপর আর কোনো ট্রেন এখান দিকে গেলেও কিছুতেই থামবে না। আবার সেই কাল সকাল বেলায় এনে এসে দাঁড়াবে। তাই বলছিলাম কি, আপনি এই ট্রেনটাই উঠে পড়েন, এই স্টেশন ছেড়ে চলে যান। পরের স্টেশনে রাতটুকু কাটায় কাল সকাল সকাল বেগুনকুদরে চাইলে চলে আসতে পারেন। আমি এহেনেই থাকুন। আপনারে সব ঘুরাইয়া দেখাইয়া দুপুরে ফেরার ট্রেনে তুইলা দিমু হনে। আপনি এখন চলে যান বটে।
দেখতে দেখতে সত্যি একটা ট্রেন এসে দাঁড়ালে, কিন্তু আমি ভয় পাবার পাত্র ছিলুম নে। মনে মনে ঠিক করলুম, যেটা দেখতে এত কাণ্ড করে এখানে এসেছি সেটা না দেখে কিছুতেই অন্য কোথাও যাব না, তাতে আমার যা হয় হোক গে। আমি লোকটিকে বললুম, না গো চাষি ভায়া, পরের স্টেশনে আর যাব নে। কোথাও ঠাঁই না পেলে এখানে বসেই রাতটুকু কাটিয়ে দেবক্ষণ। এখানেই না হয় শুয়ে পড়বো টান টান হয়ে। স্টেশন মাস্টার অন্যান্য কর্মীরা তো থাকবেই। কিন্তু লোকটা একেবারে হাঁ হাঁ করে উঠল আমার কথা শুনে। সে বলল, কি করেন কি কথা? এনে সন্ধির পর আর কোনো ট্রেন থামে নে, তাই হকলেই এহেন থেকে চলে যায়, দরজায় তালা লাগায়। সন্ধি হলেই কারা যেন ফিস ফিস করে কথা কয় এখানে। কেউ যদি এখান দিয়ে যায় তার পিছু পিছু আসে। নতুন কেউ এলে তারে আরো বেশি করে ভয় দেখাতে থাকে। তারা যে কারা এখনো তা সঠিক করে জানা যায় না। তবে শুনেছি এই স্টেশনের পাশে যে ওই পাতকুড়া আছে, বহু বছর আগে সেখানে নাকি কাদের যেন মাইরা ফালায় দেওয়া হয়েছে। তারপর থেকেই এখানে তেনাদের উপদ্রব আরম্ভ হয়েছে। ওই একই কথা আমিও শুনেছিলুম। সারাদিন ট্রেন আসে ট্রেন যায়, কিন্তু সন্ধ্যের পর কোনো ট্রেনকে আর বেগুন কোদরে দাঁড়াতে দেখা যায়নি। তাই কর্মীরাও তখন নাকি কাজ শেষ করে পাততাড়ি গুটিয়ে পালিয়ে যায়। তাদের বদলে নতুন লোকও ডিউটিতে আসেনি। অনেক কিছুই শোনা যায় যা লোকের মুখে মুখে ঘোরে, কিন্তু সঠিক কারণটা কেউ ঠিক করে বলতে পারেনি। কেউ বলে সন্ধে হলেই নাকি একটা মেয়ে ট্রেনের সাথে ছুটতে থাকে, ছুটতে ছুটতে সে নাকি ট্রেনের আগে দৌড়তে থাকে। আবার কেউ কেউ বলে কারা নাকি অনেক বছর আগে স্টেশনের ট্রেনের তলায় কাটা পড়েছে, তারাই নাকি তারপর থেকে ভূত হয়ে ঘুরে বেড়ায়। এক মাস্টার আর তার স্ত্রীর কথাও শোনা যায়। তা যাই হোক, কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা দেখার জন্যেই আমি সেখানে একা বসে রইল। সেই চাষি ভায়া আমাকে বোঝাতে না পেরে শেষে হতাশ হয়ে আমার পাশ থেকে উঠে চলে গেল। তবে সে চলে যাবার পর একা একা একটু যেন ভয়ে ভয়েই থাকল। রাত বাড়ার সাথে সাথে আলোগুলো কেমন যেন টিমটিমে হয়ে জ্বলতে শুরু করলো। মনে হলো কারা যেন আমায় ঘিরে নৃত্য করছে। আমার কানের পাশ দিয়ে ফিস ফিস করে কথা বলতে বলতে ছুটে চলে যাচ্ছে, অথচ কাউকে আমি চোখের দেখা দেখতে পাচ্ছি না। খুবই মুশকিলে পড়ে গেলুম। তবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি গেল থেমে। আমিও ঝোলা কাঁধে নিয়ে উঠে পড়লুম সেখান থেকে। পরের দিন সকালে ফেরার কি কি গাড়ি আছে তা দেখার জন্যে টিকিট ঘরে গেলুম আগে। কিন্তু গিয়ে দেখলুম টিকিট ঘর বন্ধ হয়ে গেছে। তারপর গেলুম স্টেশন মাস্টারের ঘরে। সেখানে দেখলুম দরজাটা খোলা রয়েছে, কিন্তু ভিতরে কাউকে বসে থাকতে দেখা যাচ্ছে না। ভাবলুম মাস্টার হয়তো কল ঘরে গিয়েছেন, তাই কিছুক্ষণ অপেক্ষা করলুম সেখানে দাঁড়িয়ে। কিন্তু আধা ঘন্টা পেরিয়ে গেল, তখনও কাউকে আসতে না দেখে নিজে কোয়ার্টারের দিকে হাঁটা দিলুম শেষে। কেন জানি না সেদিন সারা দিনেও একটা জনমানব দেখতে পেলাম না স্টেশনে। ধীরে ধীরে সন্ধে ঘনিয়ে আসছিল। মনে হলো চারপাশে অন্ধকার গাঢ় হয়ে যেন ওত পেতে বসে আছে। গোটা স্টেশন চত্বরটা অন্ধকারে পরিত্যক্ত হানা বাড়ির মতন একা একা পড়ে আছে। হঠাৎ খেয়াল হলো আমি একটা পাতকুয়োর সামনে এসে দাঁড়িয়ে আছি, আর কুয়ো তলায় উবু হয়ে বসে কে যেন স্নান করছে। তারপরে যা দেখতে পেলুম তাতে আমার মনে হলো এখনই বুঝি আমার পরাণ পাখি খাঁচা চাড়া হয়ে একেবারে উড়ে যাবে। দেখলুম লোহার বালতিটা হঠাৎ শূন্যে উঠে আপনা আপনি কাত হয়ে জল ঢালছে।
কাউকে সেখানে বসে থাকতে দেখা যাচ্ছে না। মনে হলো কেউ নেই যখন, তাহলে বালতিটাকে ওভাবে কে ধরে আছে? আমি ভয়ে ওখান থেকে তাড়াতাড়ি পা চালিয়ে চলে যেতে গেলুম, কিন্তু কুয়ো থেকে জল তোলার শব্দ পেয়ে থমকে দাঁড়িয়ে গেলুম। মনে হলো ঘোমটা টানা একটি বউ কুয়ো থেকে জল তুলছে। পরক্ষণেই দেখলুম আবার কেউ সেখানে নেই, বালতি আপনা আপনি ওঠা নামা করছে। আমি ছুটে পালাতে যেতেই মেয়েদের গলায় হি হি করে কে যেন হেসে উঠল। কিন্তু কাউকে চোখে পড়ল নে। আমি ছুটে পালাবো কি মনে হলো কে যেন আমার পা দুটোকে কাদা মাটির মধ্যে গেঁথে দিয়েছে। আমি যতবার পা তুলে এগোতে যাচ্ছি ততবার পা মাটিতেই আটকে যাচ্ছে। কুয়োতলা থেকে কোয়ার্টারের দূরত্ব খুব বেশি নয়। কোয়ার্টারটাও অন্ধকারে একা একা পুরো বাড়ির মতন দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ঘরে বাতি জ্বলে উঠতে দেখে আমি ভাবলুম নিশ্চয়ই স্টেশন মাস্টার কোয়ার্টারে রয়েছেন। আমি মাস্টার মশাই বলে চিৎকার করে ডাকলুম, মাস্টার মশাই। কিন্তু আমার চিৎকারটা চারিপাশে ধাক্কা খেয়ে আবার আমার কানেই ফিরে এলো, অথচ অন্য কারোর কানে পৌঁছল না। আমি কি করব বুঝতে না পেরে বারবার পা তোলার চেষ্টা করতে থাকলুম। আর তখনই দূর থেকে কু করে একটা বাঁশির আওয়াজ শুনে বুঝতে পারলুম ট্রেন আসছে। ঝিক 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 করতে করতে সে এগিয়ে আসছে বেগুনকোদর স্টেশনের দিকে। ট্রেনটা স্বাভাবিক গতিতেই আসছিল, কিন্তু স্টেশনে ঢুকেই সে যেন হাওয়ার চেয়েও দ্রুত গতিতে ছুটে বেরিয়ে গেল চোখের নিমেষে। সঙ্গে সঙ্গে মনে হলো কারা যেন করুণ সুরে কান্নাকাটি করছে। আমি একেবারে আঁতকে উঠলুম। মনে হলো কেউ কি তবে ট্রেন থেকে পড়ে গিয়ে চাকার তলায় কাটা পড়েছে। যা জোরে ট্রেনটা গেল, পড়ে যাওয়ায় অসম্ভব ছিল না। কিন্তু তারপরে মনে হলো এই যে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলো কি সব সত্যি সত্যি হচ্ছে? কাউকে তো দেখাও যাচ্ছে না যে এ ব্যাপারে প্রশ্ন করব তাকে। স্টেশন মাস্টারের ঘরের দরজা খোলা রয়েছে, কোয়ার্টারের ঘরেও লম্ফ জ্বলছে, তবুও তাকে দেখা যাচ্ছে না। এ তো দেখছি আচ্ছা সমস্যায় পড়া গেছে। এদিকে পাটাও কিছুতেই ওঠাতে পারলুম না। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে তখন। উঠলো বাই তো কটক যাই, কি কুক্ষণে যে আসতে গেলুম বেগুনকোদরে। এইসব যখন মনে মনে ভাবছি তখন কানের কাছে ফিস ফিস করে কে যেন বলল, একে একে কর্তা, আপনাকে আমি তো প্রথমেই কয়েছিলুম যে এই জায়গাটা মোটেও ভালো নয়। সন্ধি হবার আগে চলে যায়েন পাশের স্টেশনে। কাল সকাল সকাল আবার এখানে চাইলে এলেই আমি থাকুম নে, কিন্তু আপনি আমার কথাটা শুনলেন নে। বুঝুন ঠেলা হন। আমি চমকে উঠলুম। সেই ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনলাম আবার। গলাটা আমার খুব চেনা। এ তো সেই মাথায় টোকা পড়া চাষি ভাইয়ার গলার আওয়াজ। কিন্তু সে যে কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে তা আমি খেয়ালই করিনি। বললুম, এই দেখো চাষি ভাইয়া, তুমি কখন এলে? তোমার পায়ের আওয়াজই তো টের পাইনি। সে যা হোক গে, কিন্তু এ কি বিপদে পড়লুম বলো দেখিনি। আমার পা দুটো এই সামান্য জল কাদার মধ্যে কি করে আটকে যেতে পারে? কত চেষ্টা চরিত্রের করছি তখন থেকে, কিন্তু কিছুতেই তুলতে পারছি নে। আচ্ছা ফ্যাসাদে পড়েছি। যা হোক, কাউকে যখন পাচ্ছি নে, তুমি না হয় টেনে তোলো আমার পা ধরে। এগে কথা, আমার কথা শুনলে এমন ধারা হতো নে।
যাই হোক গে, চলেন তো আমার সাথে, ঘরে চলেন। রেতটুকু আজ ওখানে না হয় কাটিয়ে দেবেন। এনে সন্ধ্যের পর থেকেই পেতার তারা ঘুরে বেড়ায়, নতুন লোক দেখলেই ভয় দেখাতে আসে। আপনার ভাগ্যই ভালো যে তারা আপনার ঘাড় মটকায়নি। সত্যি ভায়া, বড়ই বাঁচান বেঁচে গেছি। যাই হোক, চলো তবে তোমার ঘরেই যাইগে। আমার কথা শেষ হতে না হতেই লোকটা হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে চোখের সামনে থেকে কিভাবে উধাও হলো কিছুতেই মাথায় ঢুকলো না। তবে আমি ভারী অন্যমনস্ক ছিল, তাই এটাই ঠিক যে সে কখন এসে দাঁড়িয়েছে সেটা সত্যি খেয়াল করিনি। তবু আমি ফাঁপড়ে পড়ে গেলুম। মনে হলো লোকটা কি আমায় ভয় দেখিয়ে মজা নিয়ে চম্পট দিলে। ভাবতে ভাবতেই দেখি সে একটা চটের বস্তা কাঁধে নিয়ে ঝোপঝাড় ভেদ করে এগিয়ে আসছে আমার দিকে। দেখে আমি থ বনে গেলুম। ওটা একটা কাঁটা ঝোপ, আর সেটা পেরিয়ে সে দিব্যি ভাবলেশহীন ভাবে আমার দিকে এগিয়ে এলো। এদিকে আমার তখন খিদে পেট জ্বলছে, তাই সেই ব্যাপারে কিছু প্রশ্ন না করে লোকটাকে বস্তাটা দেখিয়ে জিজ্ঞেস করলুম, ভাইয়া এই বস্তায় কি আছে বটে? লোকটা আবার একগাল হেসে জবাব দিল, চলেন না কর্তা, একেরে ঘরে গিয়ে দেখবেন খানে। দাঁড়ান, তার আগে আপনার পা দুখানা তুলে দিন। কথাটা বলেই সে আমার পায়ের দিকে তাকিয়ে শুধু হাঁটুতে একটা টোকা দিল। সঙ্গে সঙ্গে আমার পা মাটি থেকে খুলে এলো। আমি স্তম্ভিত হয়ে লোকটার মুখের দিকে হাঁ করে চেয়ে রইলুম। লোকটা ম্যাজিক জানে নাকি? হাঁটুতে টোকা মেরে পা খুলে দিল। সে আমার মনের ভাব টের পেয়ে একটা কান এঁটো করা হাসি হেসে বলল, কি ভাবতেছেন কর্তা? এখানকার সবকিছু একটু অন্যরকমের। ভূত প্রেতদের সাথে থাকতে থাকতে মানুষদেরও জাদু শিখে ফেলতে হয়েছে বটে। আপনি আপনি এখানে আরেকটুখানি খাড়ায় থাকেন কর্তা, আমি ক্ষেত থেকে কয়েকটা বেগুন নিয়ে আসি গে। বেগুন কুটোর এসে অথচ বেগুন খাবেন নে, তাই কি কখনো হয় বটে? ঠিক আছে, তুমি বেগুন তুলে নিয়ে আনো, আর আমি মশার কামড় খেতে খেতে অন্ধকারে গুণ গাইতে থাকি। লোকটা মূলোর মতন এক সারি দাঁত বের করে হাসতে হাসতে তার ক্ষেতের দিকে চলে গেল। আবার একটা ট্রেনের বাঁশি শুনতে পেলুম কানে। ট্রেনটা যখন বেগুন কোদর স্টেশনে ঢুকলো তখন রাত 9টা বাজে। ট্রেনটা কিন্তু থামলো না। প্রথমে ট্রেনটা দূর থেকে দুলকি চালে আসছিল। হঠাৎ দেখলুম একটা যুবতী মেয়ে ট্রেনটার সাথে সাথে ছুটে যাচ্ছে। প্রথমে ভাবলুম মেয়েটা ট্রেনের গতি কম দেখে চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা যে আসলে গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটে যাচ্ছে সেটা টের পেলুম একটু পরে। তখনই মনে হলো সে যেন আমাকে দেখিয়ে দেখিয়ে ওভাবে ছুটে চলেছে। একবার আমাকে হাত চানি দিয়ে ডাকলো। ভাবলুম হয়তো তার সাথে আমাকে পাল্লা দিতে বলছে, কিন্তু ভাবতে না ভাবতেই হঠাৎ তার চেহারাটা কেমন যেন ধোঁয়াটে আকার ধারণ করল। প্রথমে ভাবলুম চোখে বোল দেখছি, হয়তো আশেপাশে কেউ উনুন ধরিয়েছে কিংবা কয়লা পোড়ার আঁচে বাতাসে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তার উপর একটু আগে ধুম বৃষ্টিও হয়ে গেছে, তাই অমন ধোঁয়া ধোঁয়া লাগছে। কিন্তু সেই ধোঁয়াশা হঠাৎ করে চারিদিকে ছড়িয়ে পড়ে গোটা ট্রেনটাকেই গিলে ফেলল। ট্রেনের ঝিকঝিক আওয়াজটাও যেন কিছুক্ষণের জন্যে কানে আসছিল না। তারপরে আবার একটা অস্বাভাবিক ঘটনা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলুম ধোঁয়াশা সরে গেছে, ট্রেন গতি বাড়িয়ে ছুটে চলেছে, আর ওই মেয়েটা ট্রেনের চেয়েও জোরে তার আগে আগে ছুটে যাচ্ছে। তারপর নিমেষের মধ্যেই চোখের সামনে থেকে মেয়েটার ট্রেন শুদ্ধ উধাও হয়ে গেল। কিন্তু আবার কিছুক্ষণের মধ্যেই
ঘটাং ঘটাং শব্দ তুলে সেই ট্রেনটাই ফিরে এলো। আবারও সেই একই দৃশ্য দেখতে পেলুম। মেয়েটা ট্রেনের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছে। হঠাৎ দেখি মেয়েটা খ্যা খ্যা করে একটা বিশ্রী হাসি হাসতে হাসতে প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা আমার দিকে এগিয়ে আসছে। আমি যেন ভয়ে চিৎকার করতেও ভুলে গেলুম। পালানো তো দূরের কথা, ঠক ঠক করে কাঁপতে লাগলুম তার ভাবমূর্তি দেখে। এ কোন প্রেতপুরীতে আমি এসে পড়েছি সে কথাই ভাবতে লাগলুম মনে মনে। কেন যে নিজের চোখে যাচাই করতে এলুম, এ তো দেখছি লোকের মুখে যা শুনেছি তার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। এমন সময় মেয়েটা আমার দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ করতে করতে হঠাৎ কুয়োতলার দিকে চলে গেল। সেখানে তখন কতগুলো কালো কালো অবয়ব ঘুরে বেড়াচ্ছে। ওরা মানুষ নাকি প্রেতাত্মা তা আমার আর দেখতে যাওয়ার সাহস হলো না। মেয়েটাকে দেখলুম ওর পাঁচিলে বসে জলের দিকে তাকিয়ে পা দোলাচ্ছে। তাকে আর তখন ভূত বলে মনে হচ্ছে না, অবিকল মানুষের মতোই দেখতে লাগছে। গুনগুন করে কি যেন একটা গানও ধরেছে। মনের ভুল নাকি চোখের ভুল যাই হোক, আমি চোখ কচলে আবার ভালো করে তাকিয়ে দেখলুম তার দিকে। কিন্তু সেদিকে তাকিয়ে টের পেলুম যা দেখেছি তাতে কোনো ভুল ছিল না। আমি হতবুদ্ধির মতন সেদিকে চেয়ে রইলুম এক দৃষ্টি। হঠাৎ ছায়ামূর্তিগুলোর মধ্যে থেকে একজনের সামনে এসে মেয়েটাকে ধাক্কা মেরে পাতকুয়োতে ফেলে দিল। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলুম কুয়োর দিকে, কিন্তু গিয়ে দেখি কোথাও কিচ্ছু নেই, সব ভোঁ ভোঁ করছে। কোথায় ছায়ামূর্তি, কোথায় কি? একবার এ কথাও মনে হলো, সত্যি যদি কুয়োতে কাউকে ফেলে দেওয়া হতো তাহলে তার শেষ মুহূর্তের আর্তনাদটুকু অন্তত শোনা যেত। আমার মাথার ভিতরটা কেমন যেন করতে লাগলো। মনে মনে ভাবলুম আমি নির্ঘাত পাগল হয়ে গেছি। মেয়েটি মোটেও কুয়োর দিকে যায়নি, অন্য কোথাও উদাও হয়ে গেছে। তবে মেয়েটি যে মানুষ ছিল না সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। ওদিকে হঠাৎ লোকটার কথা মনে পড়ে গেল। বেগুন আনতে এত সময় লাগার তো কথা নয়। আমি একটু সাহস করে এগিয়ে গেলুম। ক্ষেতের দিকে যেতে গেলে টিকিট ঘরের সামনে দিয়ে যেতে হবে মনে করে সেদিকেই পা বাড়ালুম। মনে হলো কে যেন দাঁড়িয়ে আছে ওখানে। পোশাক দেখে মনে হলো টিকিট বাবু দাঁড়িয়ে আছেন। আমি পায়ে পায়ে এগিয়ে গেলুম সেদিকে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে স্টেশনের বাতিগুলোকে পিদিমের মতন একসাথে নিভিয়ে দিয়ে গেল। কাঁচ ভাঙার শব্দও পেলুম। আধার হাতড়ে যেতে গিয়ে দেখি স্টেশন বাড়ির দেওয়ালের গায়ে অন্ধকারে অনেকগুলো আলো গোল গোল হয়ে ঘুরপাক খাচ্ছে। তারপর হঠাৎ সেগুলো দেওয়াল থেকে ঠিকরে আমার গায়ে এসে পড়ল। কিসের আলো তা বোঝার আগে কানের কাছে কারা যেন ফিস ফিস করে কথা বলতে লাগলো। ওই অবস্থায় সামনে তাকাতে আবার আমার বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলুম স্টেশন মাস্টারের কোয়ার্টার থেকে দুজন মানুষ বেরিয়ে এসে পাতকুয়োর পাঁচিলের গা ঘেঁষে দাঁড়ালো। আমি খুব খুশি হয়ে তাদের দিকে ছুটে গেলুম, কিন্তু ছুটতে গিয়েও মাঝপথেই থেমে যেতে হলো আমাকে। দেখলুম তাদের চোখগুলো কেমন যেন অস্বাভাবিক। সেই চোখে যেন লম্ফর মতোই আগুন দপ দপ করে জ্বলছে আর নিভছে। ওদের মধ্যে একজন পুরুষ মানুষ আর একজন স্ত্রী লোক। মানুষের চোখ কি কখনো অমনভাবে জ্বলতে পারে? হঠাৎ দেখি সেই আগের মেয়েটা কুয়ো থেকে উঠে আসছে। তারপর হঠাৎ সেই স্বামী আর স্ত্রী কুয়োর মধ্যে পড়ে গেল, অথচ জলে পড়ে যাবার কোনো শব্দই পাওয়া গেল না। এই কি সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। আমি টের পেলুম বেগুনকুদর স্টেশন চত্বর পুরোটাই
অশরীরীদের কবলে চলে গেছে। এখানে কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। প্রেতাত্মারা আমায় দেখে তাদের উপস্থিতি নানানভাবে জানান দিচ্ছে ক্রমাগত। এবার আমার ভয় হতে লাগলো প্রচণ্ড। এমন সময় সেই লোকটা এসে হাজির হলো। দেখলুম কোঁচর ভর্তি করে বেগুন আর কিছু শাক পাতা নিয়ে এসেছে। সে আমায় হাসি মুখে বলল, কর্তামশাই, আপনি হলেন গিয়ে আমার অতিথি। শুধু বেগুন ভাতে খাইয়ে কি আর সারা রাত রাখতে পারি আপনাকে? তাই চচ্চড়ি করবো বলে এক ছোটাক শাক পাতাও তুলে নিয়ে এলুম আর কি। তাই দেরি হয়ে গেল। আমি তার কথা শুনবো কি? আমার চোখ তখন পাতকুয়োর দিকেই আটকে আছে। আমার চোখে ভয় দেখে সে খিক খিক করে হেসে বলল, ভয় পাবেন না কর্তা, আমি আছি। এরা রোজ সন্ধি হলেই এনে ঘোরাফেরা করে। এনে অনেক কাল আগে একটা মেয়ে মানুষ নাকি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে রেলের চাকায় কাটা পড়েছে। কেউ কেউ কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যাও করেছে। আবার কাদের যেন ট্রেনে ঠেলেও ফেলে দেওয়া হয়েছে। শোনা যায় তারা সবাই আত্মা হয়ে এনে ঘুরে বেড়াচ্ছে। সন্ধি হলেই তাদের উদ্ভব শুরু হয়ে যায়। নতুন লোক কাউরে দেখতে পেলেই তেনারা নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করে। কখনো কখনো আবার কিভাবে তারা মরেছে সেসব দেখানোরও চেষ্টা চরিত্রের করে। মনে হয় আপনি ওইগুলোই দেখেছেন। হ্যাঁ, যাকে চলেন দেখি। আমিও আর কথা না বাড়িয়ে তার সাথে হাঁটতে শুরু করলুম। সে বন বাঁধার পেরিয়ে তাদের গাঁয়ে নিয়ে গেল। নিশুতি রাত বলেই হয়তো আশেপাশে কাউকে দেখতে পেলুম নে। লোকটা একটা ছোট্ট এক চালার কুঁড়ে ঘরের সামনে এসে কাকে যেন হাঁক দিয়ে বলল, ও বিনতে, একটিবার এদিক পানে আয় তো দেখি। দেখ কারে নিয়ে এসেছি। একটু হাত পা ধোবার জল দিয়ে দেখিনি আগে, তারপরে এক ঘটি খাবার জল দে। এমন সময় হঠাৎ ঘরের ভিতর থেকে এক বুড়ির খ্যান খ্যানে গলার আওয়াজ শুনতে পেলুম। সে বলে উঠল, কেমন যেন মুনিশি গন্ধ পাচ্ছি। ও বউ, গিয়ে দেখ তো, পরাণ যেন কাকে নিয়ে এসেছে সাথে। মনীষীর গন্ধ পাচ্ছি কথাটা শুনে আমার বুকের ভিতর হাতুড়ি পেটানোর শব্দ পেলুম। সঙ্গে সঙ্গে গলা অবধি লম্বা ঘোমটা টানা একটা বউ বেরিয়ে এলো সেই চালা ঘর থেকে। বউটার মুখে কোনো রাগ ছিল না। চুপচাপ সে ওই পরাণ নামের লোকটার হুকুম তামিল করে চলল। এক ঘটি জল আর একখানা তেল চিটে গামছা দিয়ে সে আবার ভিতরের বাড়িতে চলে গেল। বউটার মুখটা চেষ্টা করেও দেখতে পেলুম না। পরাণ হেসে বলল, ওর নাম বিনতি, ও আমার বউ গো বটে। আপনারে দেখে মনে হয় লজ্জা পেয়ে গেছে। এদিকে সেই বুড়ির কথা শুনে তখন আক্কেল গুরুম হয়ে গেছে, তাই আমি কাষ্ট হাসি হাসলাম। এরপর পরাণ একটা চাটাই এনে সেটাকে ঝেড়ে ঝুড়ে দাওয়ায় পেতে আমায় বসতে দিল। তারপর বিনতিকে হাঁক দিয়ে কি যেন বলতে বলতে ভিতরে চলে গেল। আমি চাটাইতে বসে বসে চারিদিক দেখতে লাগলুম। গোটা উঠোনখানায় প্রায় কাঁটা ঝোপে ছেয়ে গেছে। একটা বাঁধানো বেদি ছিল বটে, কিন্তু সেখানে কোনো তুলসী গাছ দেখলুম নে। খড়ের চালা, খামার ঘর সবকিছুই কেমন যেন ঝুলকালিতে ভরা আছে। গোয়াল খালি পড়ে আছে, যেন এককালে সবই ছিল, এখন কিছুই নেই। একবার মনে হলো কতগুলো জ্বলন্ত চোখ মাটির ঘরের ভিতর থেকে ড্যাব ডেবিয়ে যেন আমার দিকে চেয়ে আছে। আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো। দাওয়ায় নেমে এলাম। ঝোলা নিয়ে ছুটে পালাতে যেতেই পরাণ এসে খপাং করে আমার হাতটা ধরে বলল, আরে কর্তামশাই, কোথায় চললেন? হ্যাঁ, বিনতি আপনার জন্য বেগুন পোড়া, শাকের চচ্চড়ি আর কুচো মাছের ঝোল রেঁধেছে। খাবারের নাম শুনে আর তার সুবাস পেয়ে
খিদেটা আবার যেন জাগিয়ে উঠল। মনে হলো কি সব আবোল তাবোল ভাবছি আমি। এই তো দিব্যি খাবার দাবারের সুবাস আসছে। জল জ্যান্ত পরাণ, বিনতি আর তাদের ছেলে পিলেরা দাওয়া এসে দাঁড়িয়ে আছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, জ্যোৎস্নার আলো চারদিকে থই থই করছে। আমি মহা আনন্দে পাত পেড়ে বসে পড়লুম পরাণের সাথে। বিনতি এসে নির্বিকার চিত্তে আমাদের খাবার বেড়ে দিয়ে গেল। সেই খাবারের আস্বাদন আমার মুখে এখনো লেগে আছে। গরমের দিন, পরাণ তাই দাওয়াতেই মাদুর পেতে শোবার ব্যবস্থা করে দিল। রাত তখন কটা হবে খেয়াল ছিল না। ঘড়ি ছিল জোলার ভেতরে। হঠাৎ বিশ্রী একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। দেখলুম পরাণ নেই আমার পাশে। ঘরের ভিতর থেকে কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। পরাণের গলার আওয়াজ পেলুম সেখান থেকে। পরাণ সেই বুড়িটাকে বলছে, ঠান দিদি, তুমি যা কইছো তা কখনোই হতে দেব নে। কথা একা একা স্টেশনে বেপদে পড়েছে দেখে আমি ওনাকে নিয়ে এলুম এখানে। আর তুমি কিনা কইছো বুনো হাঁসের মাংস আর মাছের ঝোল খেয়ে অরুচি ধরে গেছে, হ্যাঁ? তাই কর্তা মশাইকে মেরে তার মাংস খাবে? এ কখনো হবে না। এমন অনর্থ আমি করতে পারবো না। আমরা ভূত গাঁয়ের ভূত হতে পারি, মনীষীদের ভয় দেখাতে পারি, কিন্তু তাদের মেরে খেতে পারিনি। তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? আমি ওদের কথাবার্তা শুনে আর সহ্য করতে পারলুম না। গো গো করতে করতে ভিমড়ি খেয়ে পড়ে গেলুম ওখানেই। এই পর্যন্ত বলে বিপিন খুড়ো একটু দম নিলেন। কয়েক মিনিট আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছিলেন। খুড়ো চুপ করে রয়েছেন দেখে আমরা সবাই অধীর আগ্রহে ঘটনার পরবর্তী অংশ শোনার জন্য অপেক্ষা করে রইল। পটলা অধৈর্য হয়ে বলল, আরে ও খুড়ো, চুপ করে আছো কেন? বলো না তারপর কি হলো? খুড়ো একটু হেসে পাশে রাখা কুঁজো থেকে জল গড়িয়ে এক ঘটি জল ঢকঢক করে খেয়ে নিলেন। তারপর একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, তারপরের কথা শুনতে চাও তোমরা? তবে বলি শোনো। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন দেখি আকাশ ফর্সা হয়ে গেছে, চারপাশে রোদ ফটফট করছে। আমি স্টেশনের সেই বেঞ্চেই বসে আছি। আমাকে ঘিরে লোকজনেরা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করছে আর নানান রকম জল্পনা কল্পনা করছে। আমি তাদের দেখে ধর্মর করে উঠে বসলুম। তাদের মধ্যে থেকেই একজনা জিজ্ঞেস করলেন, আরে ও মশাই, শুনছেন? আপনি কি সারা রাত এখানেই বসেছিলেন? ভূত ধরেনি আপনাকে? আপনি যে বেঁচে আছেন এটাই তো অনেক। স্টেশনের একজন কর্মী বললেন, আমি ডিউটির ফাঁকে ফাঁকে আপনাকে দেখেছি এখানে শুয়ে থাকতে। আপনি তো মশাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তাই আর ডাকিনি। আবার ডিউটি শেষ করে কাক ভোরে বাইরে এসে দেখি আপনি তখন এখানেই শুয়ে আছেন। তারপর ভোরের আলো ফুটলেও আপনি যখন উঠলেন না, তখন আমি লোক জড়ো করে আপনার কাছে এলাম। ভেবেছিলাম আপনি বুঝি জ্ঞান হারিয়েছেন। ওদের সবার কথা শুনে আমার কি হাসিটাই না পেল। শেষে সেই সন্ধ্যে থেকে সারা রাত ধরে দুঃস্বপ্নের পর দুঃস্বপ্ন দেখে দেখে আমি যে প্রায় মূর্ছাই গেছিলাম। সে কথা আর কি করে বলি তাদের, সবাই শুনলে যে হাসবে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ফেরার ট্রেন এসে গেল। আমি তাদের ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়লুম। জানালার ধারে আসন পেতে বসেছিলুম। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। হঠাৎ হাত ঘড়িটার কথা মনে পড়তেই ঝোলার ভিতর হাত রাখলুম। ঘড়িটা না পেয়ে আকাশ পাতাল ভাবতে লাগলুম। স্টেশন ছাড়িয়ে গাড়ি কিছুটা এগোতেই একপাশে ঝোপঝাড়ে ঠাসা একটা ছায়া ছায়া অন্ধকার জায়গায় একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে আমার থরথরি কম্পন শুরু হয়ে গেল।
দেখলুম আমার হাত ঘড়িটা হাতে নিয়ে স্বপ্নে দেখা সেই চাষি ভায়া বিষণ্ণ মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি বাকরুদ্ধ হয়ে গেলুম। কেবল মনে মনে নিজেকে প্রশ্ন করলুম, সারা রাত দুঃস্বপ্ন দেখে স্বপ্নে ঢুকে তো আর ঘড়িটা সত্যি সত্যি কারোর কাছে রেখে আসতে পারিনি। তাহলে ঘড়িটা ওই লোকটার কাছে গেল কি করে? তার মানে কি বেগুনকোদর স্টেশনে ঘটনাগুলো দুঃস্বপ্ন হলেও ওই লোকটার সাথে দেখা হওয়াটা কি সত্যিকারেরই ঘটনা ছিল? তবে আমি আজও তার ব্যাখ্যা পাইনি। বিপিন খুড়ো একটা দীর্ঘ শ্বাস ফেলে একেবারে চুপ করে গেলেন। আমরাও ভয়ার্ত চোখে তাকিয়ে রইলাম খুড়োর মুখ পানে। শুনলেন বাদলা রাতে বেগুনকোদরে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে আর এই ধরনের রোমহর্ষক গল্পগুলি যদি আপনি নিয়মিত শুনতে চান, তাহলে এক্ষুনি গপ্পখোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন। আবার আসছি নতুন একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গপ্পখোর।